ড্যান্স ইজ ড্যান্স, ম্যানলি যে সে ম্যানলি থাকবে, এক্স ওয়াই ক্রোমোজোমের খেলা এখানে। নাচ শিখলে মেয়েদের মতো হয়ে যাবে চালচরণ, মেয়েলি আচরণটা কি নাচ শেখার সাথে কোনোভাবে কানেক্টেড? উত্তর দিলে আসলে কোনো কানেকশন নাই, নো কানেকশন। বাবা মারা মনে করতো ছেলেকে নাচে দিলে এটা হয়ে যাবে, আমি সেই সব গার্ডিয়ানদের বলছি এটার সাথে কোনোই কানেকশন নাই। শিল্প হলো কোনো জেন্ডার বেস করে নয়, শিল্প ইজ শিল্প। বলিউডে কাজ করেছেন, আবার বাংলাদেশেও তো প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। দুইটা জায়গার মধ্যে আসলে কাজের পার্থক্যটা কোথায়? এক লাইনে যদি আমি বলি যে ওরা অনেক বেশি প্রফেশনাল। বিদ্যা বালান মেরেঢুল্লা গানের জন্য আমি শুনেছি 6 মাস প্র্যাকটিস করেছে। বাংলাদেশে দেখেন, সিনেমায় দেখেন, নায়কের মধ্যে ম্যাক্সিমাম নাচ শিখে আসে না, এবং এখানে আসার পরেও শিখে না, করে না এবং হয় না। এই পেশায় আসলে কেমন আয় হয়? থাকে না যে আমার নাচের ধারাটা একটু আধুনিক, একটু বৈশ্বিক, একটু গ্লোবাল ডান্স। অনেকে বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, জাহাঙ্গীরনগর পড়াশোনা করছি, 2টা মাস্টার্স করা, তারপর আমি কোনো জব করছি না। সবার প্রশ্ন যে কোথায় করছো আর জব কবে করছো? প্রাউডলি আই ক্যান সে দ্যাট আমার ফুল টাইম প্রফেশন। আপনার আউটফিট ডিটেইলস? যেহেতু আমি আমার মনে অনেক রং, অলওয়েজ বসন্ত, চিরসবুজ, 21। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টার। আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা, এবং আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে যিনি আছেন তিনি কিন্তু এ সময়ের অন্যতম জনপ্রিয় ডান্সার এবং কোরিওগ্রাফার, যিনি একই সাথে দেশে এবং বিদেশের সমান তালে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। বলছি মোফাজ্জল আলিফের কথা। কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, প্রথমেই একদম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সো কল্ড মুরব্বী সমাজের একটা প্রশ্ন, আমি তাদের পক্ষ থেকেই করছি। সেটা হচ্ছে, ছেলে হয়ে নাচেন কেন? ব্যাপারটা হলো যে এটা হলো আমাদের সামাজিক বা ধর্মীয় বিভিন্ন কারণে এই প্রশ্নটা আসে, যেটা হয়তো বিশ্বের অন্যান্য দেশগুলোতে আসে না। তো সেক্ষেত্রে আমার এটা বরাবরই প্রশ্নের সম্মুখীন হই। আমার একটাই উত্তর যে আসলে আর্ট, শিল্প হলো কোনো জেন্ডার বেস করে নয়, শিল্প ইজ শিল্প। মানে এটাতে ছেলে বা মেয়ে বা অন্য কোনো জেন্ডার এটা কোনো ইস্যুস না। সেটা হলো যে আমাদের যে একটা এক্সপিরিয়েন্স বা মূল্যবোধ বা ধর্মীয় বা সামাজিকভাবে থেকে আমরা জেনে আসছি বা দেখে আসি, শুনে আসি যে নাচ, বাইজি, নাচিয়ে, মানে ব্যাপারগুলো তো মেয়েলি ধরনের, যে নাচ মানে শুধু মেয়েরা নাচবে, মেয়েদের কাজ, এটা না। বিশ্বের সবচেয়ে বড় বড় কোরিওগ্রাফার, ড্যান্স কোরিওগ্রাফার কিন্তু ছেলে ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, যেটা আমার ভালো লেগেছে, আমি পছন্দ করেছি, এটা কিন্তু শিল্প কিন্তু নিজে চাইলে হওয়া যায় না। একটা গড গিফটেড ব্যাপার থাকে যে ভিতর থেকে ওই ব্যাপারটা, ওই ফিলোসফিটা বা ওই শিল্পটাকে লালন ধারণ, ওই ব্যাপারগুলো আছে। এটা আমার মনে হয়েছে যে আমি জানি না, এটা আমার ভিতর থেকে আমার ভালো লাগছে ছোটবেলা থেকেই, এই জন্য আসা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, প্রথমে যখন নাচ শুরু করেন বা ক্যারিয়ার হিসেবে এদিকে আগ্রহ প্রকাশ পায়, পরিবার, সমাজ বা আত্মীয় স্বজন কেমন ছিল, তাদের অভিব্যক্তি কেমন ছিল? এটা হলো, যেহেতু আমি মফস্বলে বড় হয়েছি, একদমই শহরে না, তো সেক্ষেত্রে আমার জন্য এটা আরও বেশি হয়েছে যে ফ্যামিলি থেকে আমার দেখা যায় আমার মা ছিল, বড় ভাই ছিল, বোনেরা ছিল, তাদের চাইতে আমার আশেপাশের প্রতিবেশী বা আমার চাচারা, ওনারা আরও বেশি কান পড়া দিত যে ছেলেরা কেন নাচে, মানে ওদের ব্যাপার যে একজন নাচবে, পুরো মানে বলে না যে পরিবারে একজন কেউ আলেম হলে 14 গোষ্ঠী ধরে ভালো, আবার একজন এরকম করলে, মানে এরকম ব্যাপার হইতো, যে এরকম আমাকে প্রচুর হইতো। আর এটা একটা সামাজিক একটা ব্যাপার থাকে, আরেকটা জায়গা থেকে পেশাগত জায়গা, যে নাচ করে কি হবে। সবাই তো চায় তার ছেলে মেয়ে ডাক্তার হবে, বিসিএস ক্যারিয়ার হবে, জব করবে, অনেক টাকা পাবে। আমাদের দেশে আমার মনে হয় যে সাফল্যের মাপকাঠি এখনও কে কত ইনকাম করে মাসে বা কে কত বড় জব করে, যেটার সাথে আমি একেবারে একমত নই। আর সেই জায়গা থেকে যে আমার প্রচণ্ড বাধা এসেছে, এই যে নাচ মানে যে আবার ছেলেরা নাচবে, সমাজ যেমন অ্যাকসেপ্ট করতেছে না, আমাদের প্ল্যাটফর্ম নাই, মিডিয়া, সব কিছু, এবং তাহলে পরিবার কেন মেনে নেবে? এখন যদি আমি এখান থেকে অনেক ভালো ইনকাম করি, সব জায়গায় আমার বিচরণ থাকে, কাজের ব্যাপ্তি বাড়ে, মিডিয়া, টেলিভিশন, চলচ্চিত্রে, তাহলে একটা অ্যাকসেপ্টেন্স আসবে। প্রথম ছোটবেলায় পারিবারিক বাসা থেকে একটা স্ট্রাগল, যেটা এটা করে কি হবে, তারপরে যে আমি শিখবো, কোথায় শিখবো, কার কাছে শিখবো, কতদিন শিখবো, পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করেছি বিজ্ঞান বিভাগে, সেখান থেকে একটা সময়ের ব্যাপার, যত সময় দেওয়া যায় না। তারপরে আবার একটা সময় পরে ফ্রিডম হলাম, মানে নিজে একটু স্বাধীন হয়ে নাচ শেখা শুরু করলাম। তারপরে আবার এই যে শিখলাম, এখন আমি কীভাবে এস্টাবলিশ হবো, এই যে যুদ্ধ, এই মার্কেটে এসে, ইন্ডাস্ট্রিতে এসে, যেখানে আমি যে ধরনের কাজ শিখে এসেছি বাইরে থেকে বা করে এসেছি, সেই ধরনের কাজ বা নতুন কিছু দেখানো, সেটার কি স্ট্রাগল। সেক্ষেত্রে বর্তমানে প্রেক্ষাপটে আগের সাথে যদি আমি তুলনা করি, আপনি আসলে সেই মিথ যে নাচটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় না ফুল টাইম, এটা কি কতটুকু ভাঙতে পেরেছেন? প্রথমত আলহামদুলিল্লাহ, আমি প্রাউডলি আই ক্যান সে দ্যাট আমার ফুল টাইম প্রফেশন।
যে অনেকে বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, জাহাঙ্গীরনগর পড়াশোনা করছি, আমি 2টা মাস্টার্স করা, তারপর আমি কোনো জব করছি না। সবার প্রশ্ন যে কোথায় করছো, আর জব কবে করছো, আচ্ছা তুমি আর কিছু করো না? কিন্তু আমি ফুল টাইম ড্যান্সিং অ্যান্ড কোরিওগ্রাফি, সো এটা আমরা বলতেই পারি, যদিও মানে অপ্রতুলতা বা অনেক ব্যারিয়ার থাকে, বাট আমি এক পেশা হিসেবে সম্পূর্ণ মানে নাচ নিয়ে কাজ করি। এখনও তো যুদ্ধ করছেন, স্ট্রাগল করছেন বলছেন, কিন্তু অনেকটাই তো সফলও বলা যায়, দেশে বিদেশে আপনার প্রতিভা বিকশিত হচ্ছে। তো জানতে চাই এই নাচের কারণে আপনি এখন পর্যন্ত কয়টা দেশ ঘুরেছেন? এটা খুবই ভালো প্রশ্ন। আমি জানি না, আমি নাচ না করলে হয়তো বা এরকম দেশ ট্রাভেল করা হইতো কিনা আমি জানি না, বাট নাচের বদলতে আমার প্রথম সেই 2014 তখন থেকে শুরু হয়েছে, 14-15 দিকে আমার ম্যাক্সিমাম কান্ট্রি আমার নাচের জন্যই ঘোরা। লাইক আমি পারফরমেন্স করতে গেছি বা কোনো ফেস্টিভ্যালে, বা আমি এমন হয়েছি আমি কিন্তু দেশের বাইরে ওয়ার্কশপ করা, এটা আমার জন্য বড় পাওয়া। বললেন যে অবশ্যই সফল, কারণ নাচের জন্যই কিছুটা হলে সফল বলে আজকে আপনি এখানে আমাকে ডেকেছেন। আমি এই পর্যন্ত অলমোস্ট 20টা দেশ ট্রাভেল করেছি, এবং নেক্সট মান্থে আমার কোরিয়া ট্রিপ, ওখানে আমি সিউল আর্ট ফেস্টিভ্যালে যাচ্ছি, তারপর জুলাইতে যাচ্ছি আমেরিকায়, ওখানে প্রোগ্রাম, তারপর কানাডায়। সো এই বছরও আলহামদুলিল্লাহ অনেকগুলো ইভেন্ট দেশের বাইরে। এই যে নাচ, যেটা একসময় আপনার দেখা গেছে সমাজ বা আত্মীয় স্বজন যারা গ্রহণ করতে চায়নি, বা হয়তো অনেক জায়গায় কথা শুনতে হয়েছে, নাচের কারণেই তো এতগুলো দেশ ঘুরছেন। অলসো আপনার মানে এটা যদিও জিজ্ঞাসা করা উচিত না, যেহেতু ফুল টাইম চাকরি হিসেবে অনেকে নাচকে মেনে নেয় না, বা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে, সেক্ষেত্রে এক্ষেত্রে এই পেশায় আসলে কেমন আয় হয়? এটা হলো ডিপেন্ডস করে। যেমন আমি যেমন আমার কিন্তু মেইন ইনকাম সোর্স কিন্তু যে আমি বিভিন্ন কর্পোরেট শোজ, কমার্শিয়াল শোজ করি, ওগুলা থেকে দেখা যায় টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, বা থাকে না যে আমার নাচের ধারাটা একটু আধুনিক, একটু বৈশ্বিক, একটু গ্লোবাল ড্যান্স। সো আমার ম্যাক্সিমাম কেউ যদি কমার্শিয়ালি লাইক, যেমন আমাদের শিল্পীদের একটা ব্যাপার বড় বিষয় হলো যে যারা কনসার্ট করে, রেগুলার কর্পোরেট স্টেজ শো করে, তাদের কিন্তু একটা ইনকাম ভালো হয়, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যেমন আমি কর্পোরেট শোজ করি, অনেক ওপেনিং ড্যান্স বা ক্রিয়েটিভ ড্যান্স যেটা থাকে ওদের থিমেটিক, লাইক ওদের একটা কর্পোরেট ডিলার কনফারেন্স হয়েছে কক্সবাজারে, ওদের এবছরের থিম হলো ইউনিটি। এটার মাধ্যমে থিমের একটা কনসেপ্টুয়াল একটা পারফরমেন্স, যেটা দেখে তাদের যে সব অডিয়েন্স আসবে তারা একটা ইন্সপায়ার্ড হবে। সো এই ধরনের কাজ আমি বেশি করা হয়। আর ইনকামের ক্ষেত্রে যেহেতু এটা একটা ফ্রিল্যান্স বলা যেতে পারে, এই টাইপের, যেহেতু ফিক্সড কোনো পেশা বা জব না। সো আমাদের আসলে ডিপেন্ডস করে, যখন আমাদের সিজন থাকে লাইক আপনার জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এই উইন্টারে আমাদের প্রচুর ইভেন্টস হয়, তখন একটা খুব ভালো ইনকাম হয়। দেখা যায় যে কোনো মাসে 5-7টা 10টা শো, 15টা শো, কোনো মাসে আবার শোই নেই। সো এটা আসলে ওইভাবে বলা যায় না, বাট আলহামদুলিল্লাহ যদি কেউ প্যাশনেটলি, ডেডিকেটলি ভালো কাজ করে, এবং এখান থেকে ইনকাম করা সম্ভব। যেহেতু আমি করতেছি, আমি আছি, আর অনেকেই আছে, আমার অনেক সিনিয়র অনেকে আছে, শুধুমাত্র নাচ প্রফেশন। সো এটা গুড। কোরিওগ্রাফি তো করছেন, ডান্সারও ছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিও করে ট্রেন্ডি যেসব গানের ডান্স করাটা, এই আইডিয়াটা কিভাবে আসলো বা কেমন সাড়া পাচ্ছেন সব মিলিয়ে? এটা তো একটা সমসাময়িক ব্যাপার, কন্টেম্পোরারি ব্যাপার, গ্লোবালি অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই করছে। সো সেই ক্ষেত্রে আমিও খুব আনন্দ পাই। এটা কি আমাদের নাচের একটা ব্যাপার থাকে যে স্টেজে পারফর্ম করলে 100 জন, 300 জন, 50 জন অডিয়েন্স, ওইটুকু আমাদের সীমাবদ্ধ। বাট সোশ্যাল মিডিয়া ইজ হিউজ, এখানে মিলিয়ন বিলিয়ন অডিয়েন্স আমাদেরকে দিচ্ছে। সো কে না চায়? আর শিল্পীদের একটা বড় ব্যাপার থাকে যে আমি যে পারফরমেন্সটা করি, আমি গান গাই, আমি নাচ করি, ছবি আঁকি, এটা অডিয়েন্সকে দেখাই, মানে শেয়ার দ্য এক্সপিরিয়েন্স। কারণ শিল্পী কিন্তু আমি যে নাচি, অডিয়েন্স ছাড়া কিন্তু শূন্য, মানে তাদের জন্য তো নাচি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার খুবই ভালো প্ল্যাটফর্ম, যুগোপযোগী। এর মাধ্যমে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছে, চিনতে পারছে, আর এবং আমি আমার অডিয়েন্সকে কিন্তু খুঁজে পাচ্ছি। অডিয়েন্স কিন্তু অনেক প্রকারের হয়, লাইক হিরো আলমের এক ধরনের অডিয়েন্স, শাকিব খানের এক ধরনের, শাহরুখ খানের এক ধরনের অডিয়েন্স। সো আমি খুঁজে পাই যে আমার অডিয়েন্সেস কারা, কারণ সবার একটা ফিলোসফি থাকে যে আমি কী ধরনের কাজ করি, আমি কোন স্টাইলে কাজ করি, কোন জনরা নিয়ে করি। তখন আমি যখন ওই ধরনের কমেন্টস পাই, তখন মনে করি যে এদের জন্য আমি কাজ করি। তারপর আবার দেখি অনেক উল্টাপাল্টা অনেক কমেন্টস আসে। তখন একটা সময় ছিল যে আমি অনেক বেশি মানে রাগ করতাম, মানে মোড অফ হইতো, ডিলিট করে দিতাম, ব্লক করে দিতাম। পর একটা সময় দেখলাম এটা তো প্রাইম মিনিস্টারকে ওরা ওরকম কমেন্ট করে, কাউকে ছাড়ে না, তো আমি কে? সো সেই ক্ষেত্রে সেটা আমার মনে হয়েছে যে আই এম জাস্ট ইগনোরিং,
আচ্ছা, সবচেয়ে বেশি কি কমেন্টে আপনি অনেক বেশি কষ্ট পেয়েছিলেন বা আপনাকে অনেকদিন একদম ডিপ্রেশন বা স্যাডনেস যেটা না, বলে? মোটেও অনেকদিন কোনো ডিপ্রেশন ছিল না। মাঝে মধ্যে মনে হইতো যে আচ্ছা কন্টেন্ট কি কমাই দিব, বা আমি বললাম না ছোটবেলা থেকে আমার এগুলো না মানে খুব বেশি আমাকে করে নাই, মানে আমার গোল থেকে সরাইতে পারে নাই। হয়তো সাময়িক কিছুক্ষণের জন্য একটু মুড অফ হয়েছে বা খারাপ লাগছে যে এটা কমেন্ট করছে বা এরকম, মানে ম্যাক্সিমাম কমেন্টসগুলো আসে যে মানে যে জিনিসটা হয় যে মানে ব্যাপারটা হলো যে যেহেতু আমি কন্টেম্পোরারি ডান্স করি, লটস অফ আমি স্ট্রেচিং ফ্লেক্সিবিলিটি কাজ করে, মানে এই ধরনের কমেন্ট আছে, 2-3 ধরনের কমেন্ট বেশি। একটা আসে যে পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করছে, পাগলামি করছে, কি হয়েছে মির্কি ব্যারাম নাকি বলে মৃগী রূপ হোয়াট এভার। আর আছে যে মেয়েলি নাচ, ছেলেরা কেন নাচবে, মানে এই ধরনের কিছু একটা, যে মানে এই ধরনের ব্যাপারগুলা চলে আসে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি হয়তো অনেকবার শুনেছেন, খুব প্রচলিত বাংলাদেশে, সেটা হচ্ছে নাচ শিখলে, ছোটবেলায় আমিও দেখেছি যে কোনো ছেলে বা আমার সহপাঠী ওরা নাচ শিখতে চাইলে বলতো এই নাচ শিখা যাবে না, নাচ শিখলে মেয়েদের মতো হয়ে যাবে, চালচরণ, কথাবার্তা সব কিছুই। এই যে মানে মেয়েলি আচরণটা কি নাচ শেখার সাথে কোনোভাবে কানেক্টেড, বা আপনার জীবনে কি এটার কোনো কানেকশন আছে? উত্তর দিলে আসলে কোনো কানেকশন নাই, নো কানেকশন। একটা বিষয় হইতে পারে, আমি বলি সবসময় জেন্ট্রিক্যাল, এটা আসলে তার ওন চয়েস, সে কি করবে, তাই না? এখন আমি সে যদি ছেলে হিসেবে থাকতে চায়, ছেলে হিসেবে চার্জার ফ্রিডম, এটা আর এটার সাথে কোনো কানেকশন নেই, কারণ প্রচুর ড্যান্সার আছে ম্যানলি, এবং এটার ব্যাপার কি হয় অনেক বেশি ভিজিবল হয়। দেখা যায় যে যাদের মধ্যে একটু ফেমিনিটি বেশি তারা এই আর্ট কালচার পছন্দ করে, নট অনলি ড্যান্স, আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রচুর দেখবেন। সো এটা হতেই পারে, এটা যার ব্যাপার। আবার দেখা যায় যে এখানে একটা কমিউনিটি পেয়ে হয়তো বা সেটাকে আরও বেশি মানে প্রচ্ছন্ন জিনিসটাকে বেশি পাবলিশ হয়ে যায়, এটা হতে পারে। বাট এটার সাথে কোনো কানেকশন নেই। এটা বরঞ্চ আমরা টেলিভিশনে আগে অনেককে দেখতাম, আমার মনে হয় ওই জন্য আমাদের ফ্যামিলি তো অনেকেই বাবা মারা মনে করতো বা ছেলেকে নাচে দিলে এটা হয়ে যাবে। আমি সেই সব মানে গার্ডিয়ানদের বলছি এটার সাথে কোনোই কানেকশন নাই। ড্যান্স ইজ ড্যান্স, ম্যানলি যে সে ম্যানলি থাকবে। বাট তবে হ্যাঁ, মানুষের অনেক ভ্যারাইটিস থাকে, কারণ XY ক্রোমোজোমের খেলা এখানে, কারো এক্সের পাওয়ারটা বেশি, ওয়াই এর কারো দুইটা। সো এই ব্যাপারগুলো জেনেটিক্যাল টোটালি। সো তারপরে যেটা বিষয় থাকে যে কেউ যদি মনে হয় যে আগে এইভাবে দেখি নাই, নাচের পর এরকম বা ফ্যাশন যার উপরে দেখছি, তবে মনে রাখবেন সে আগে ওইটা ছিল, প্রচ্ছন্নভাবে প্রকাশ পায় নাই, আপনাদের সামনে প্রকাশ করতে পারেনি। সে একটা কমিউনিটি পাইছে বা একটা ফ্রিডম পাইছে, সেটা প্রকাশ করে দিয়েছে, দ্যাটস ইট। আপনি তো মুম্বাই থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন ট্যারেন্স লুইন্স একাডেমি, তো সেখান থেকে যদি এখন আবার কল আসে, কোনো অফার আসে বলিউডে কাজ করার বড় কোনো অপরচুনিটি, সেক্ষেত্রে কি করবেন? আমি তো আজকে এই জায়গায়, তার অন্যতম কারণ হলো আমার পিছনে আমার ট্যারেন্স লুইস ড্যান্স কোম্পানি। আমি ওখানে 2 বছর স্কলারশিপে প্রোগ্রামে ট্রেনিং নিয়েছি, কাজ করেছি, বলিউডেও কাজ করেছি অনেক সেলিব্রিটির সাথে। সো আমার খুব ভালো এক্সপিরিয়েন্স গিয়েছে, আমি অনেক কিছু শিখেছি। সেই যে আমার শেখা বা প্রশিক্ষণটাকে আমি কাজে লাগিয়ে দেশে কাজ করার ট্রাই করছি। সো খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি আমার কল আসা মাত্র আমি দৌড়ে চলে যাবো। তো বলিউডেও কাজ করেছেন, আবার বাংলাদেশেও তো প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। দুইটা জায়গার মধ্যে আসলে কাজের পার্থক্যটা কোথায়, বা আর্টিস্টদের মধ্যে নাচ শেখার বা কি ডিফিকাল্টিস কি ফেস করেছে? এখানে না দুই পক্ষের দুইটা। প্রথমত এক লাইনে যদি আমি বলি যে ওরা অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি ডেডিকেটেড। লাইক বিদ্যা বালান মেরে ঢুলনা গানের জন্য আমি শুনেছি 6 মাস প্র্যাকটিস করেছে। তারপর আমরা অনেক নোরাফাতি থেকে উর্বশী রাটেলা, অনেক ক্যাটরিনা কাইফের সাথে আমরা কাজ করেছি। ওরা অনেক প্র্যাকটিস করে, তার চেয়ে বড় কথা ওরা শিখে আসে, তাই না? বলিউডের ব্যাপারটা হলো যে আপনি চাইলেই নাচের কথা, এখানে বাংলাদেশে যে চাইলেই ব্যাঙের ছাতার মতো সে টিম বানাই দিল, কোরিওগ্রাফি করে দিল, ওই ফ্রিল্যান্সিং করে ওদেরকে নিয়ে শো করলো এবং লাইন লভিং করে কাজও করতেছে। বাট ওখানে ওটা পসিবলই না। ইউ হ্যাভ টু বি এস্টাবলিশড কোরিওগ্রাফার, মানে আপনার ওই যোগ্যতা বা ক্যালিভার না থাকলে এখন কাজই করতে পারবেন না, আপনাকে কেউ ডাকবেও না। সো সেই ক্ষেত্রে হলো আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা এখানে ট্যালেন্টের মূল্যায়ন কম, এবং তারপরে হলো যারা কাজ করে তারা হলো শিখে না। বাংলাদেশে দেখেন, সিনেমায় দেখেন, নায়কের মধ্যে ম্যাক্সিমাম নাচ শিখে আসে নাই, এবং এখানে আসার পরেও শিখে না, করে না এবং হয় না। এবং এখন তাদের ব্যাপার থাকে যে তারা তাদের বক্তব্য, আমি যেহেতু কাজ করেছি অনেক সেলিব্রিটির সাথে, তাদের বক্তব্য হলো যে এখানে ওই রকম ফ্যাসিলিটিস নাই, বাজেট নাই, এটা নাই। বাবা তুই আগে তৈরি হ, তো বাজেট তো পরে ঘুরবে, বা হোয়াট এভার। আমার বাজেট নাই বলে কি আমি আমার সর্বোচ্চটা দেবো না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে এখানে সব কিছুতে একটা ল্যাকিংস, কিন্তু আমাদের মানুষের এখানে সম্ভাবনা অনেক বেশি আমি দেখেছি। বাংলাদেশে কোন আর্টিস্টের সাথে কাজ করে সবচেয়ে ভালো লেগেছে আর সবচেয়ে খারাপ লেগেছে কার সাথে? ব্যাড এক্সপিরিয়েন্সই বেশি। ব্যাড এক্সপিরিয়েন্স এই অর্থে যে আমার সাথে কোনো বাজে ভেবে এরকম না, মানে আমি যে আউটপুটটা চাচ্ছি সেইটা পাচ্ছি না,
বা সেটা বোঝাতে পারছি না বা বুঝতে চাচ্ছে না বা দিচ্ছে না, সেটার উপরে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার বেশি। যে থাকে না, আমি একটা কাজ করব, আমি এতগুলা পেমেন্ট নিব, এতগুলা টাকা নেব, তাহলে ওই পরিমাণে একটা ডেলিভার আমার দিতে হবে না। সো ডেলিভার যদি আমি না দিতে পারি ওইরকম, তাহলে তো আমার তো খারাপ লাগে যে কোরিওগ্রাফার। সো সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স যে আমি আমার মন মতো হয় নাই, বা কিছু কিছু কাজ ভালো করার চেষ্টা করেছে। এইরকম এর মধ্যে আছে মাহিয়া মাহি, ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে এবং খুব ভালো ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। সামনে আমাদের পারফরমেন্স আছে কানাডাতে, আমেরিকাতে কথা হচ্ছে। সো ওর সাথে আমার কাজের ভালো এক্সপিরিয়েন্স। এ বাদেও এর বাইরেও যাদের সাথে আমার কাজ হয় নাই ভালো পারফর্ম করে, যেমন আমার খুব পছন্দ নুসরাত ফারি, খুব পারফরমেন্স ভালো করে। আর হিরোদের মধ্যেও ওই রকমই মিক্স অ্যান্ড ম্যাচ, মানে ওই রকম, মানে আমি পজিটিভলি বলছি যে তারা যদি আরেকটু, আমি এরকম হিরোদের সাথে কাজ করছি, একটা মুভমেন্টও করতে পারেন। সো আমি চাওয়া এমন আছে যে মোটামুটি করতে পারে। আমি এটাকে পজিটিভলি তাদের বলতে চাই যে আপনারা একটু ট্রেনিং নেন, তাহলে না পরবর্তী প্রজন্ম আপনাদের অনেক ফলো করবে। কাদেরকে বলছেন আসলে? যাদেরকে বলতেছি তারা দেখলেই বুঝতে পারবে, তারা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তবুও মানে আপনার একটা ভিডিও দেখেছিলাম জায়েদ খানের সাথে আপনার একটা ভিডিও নাচের, আই ডোন্ট নো এটা মেবি প্র্যাকটিসের কিছু। হ্যাঁ, গত বছর আমেরিকাতে ওই লস অ্যাঞ্জেলেসে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি পারফরমেন্স করেছিলাম, আমি এবং নীল হুরের জাহান। ওখানে জায়েদ খানও আসছিলাম। জায়েদ খান আমাকে খুব পছন্দ করে। ওর একটা টিভিসি আমি করেছিলাম, জেভিকো ইলেকট্রনিক্স, ওখানে একটা নাচ করাইছিল, মুখ আমাকে পছন্দ করে। ওর পর থেকে আমাকে মুম্বাইয়ের কোরিওগ্রাফার বলে ডাকে। জায়েদ খান ব্যক্তি হিসেবে খুবই ভালো, আগে হয়তো বাইরে থেকে আমি জানতাম না, বুঝতাম না, কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব মানে রেসপেক্ট বলে বা স্নেহ করে, খুব ভালো। সো ও আমায় বলতেছিল যে আলিফ ভাই এটা একটু কোরিওগ্রাফি করে দাও। সো ওখানে হলিউডের ডান্সার্স নেওয়া হয়েছিল ওর সাথে, যেহেতু ব্যাকআপ গ্রুপ ডান্সার, ওদের কোরিওগ্রাফিটা আমি করে দিয়েছিলাম। ওই ব্যাপারটা আর কি। কেমন ছিল এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স বেশি ভালো ছিল। ওখানকার যে 6 জন ডান্সার নাচ করেছিল, ওরা হলিউডে কাজ করে, ওদের সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয় এবং ওদের সাথে আমার নাচের প্যাটার্নটা মিলে যায়। দেখা যায় যে আমি যে ধরনের নাচ করি বা পছন্দ করি বা যা শিখে আসছি, ওরা ওই জিনিসটা প্র্যাকটিস করে। সো ওদের সাথে ওই একটা ভালো সার্কেল, একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওইটা আমার জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স। একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে প্রতিবেশী দেশ ভারতেই আমরা দেখতে পাই যে যারা কোরিওগ্রাফার আছে তারা হচ্ছে বড় ধরনের কোনো অনুষ্ঠানের সেন্টার, একদম অ্যাট্রাকশন যেটা থাকে, মেইন ডান্সার উনি থাকেন। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক অভিজ্ঞ বা অনেক দক্ষ হওয়া সত্ত্বেও একদম সেন্টার অ্যাট্রাকশন হিসেবে দেখা যাচ্ছে কোনো নায়ক নায়িকাকে, খুব সেলিব্রিটি ফেসকে দেখা যাচ্ছে। এখন ইদানিং ইনফ্লুয়েন্সাররাও একদম মেইন ডান্সার হিসেবে ডান্স করছেন। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন, বা এক্ষেত্রে কি কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন? এটা খুবই দুঃখজনক, মানে আমি দুঃখের সাথে জানাচ্ছি, মানে খুবই দুঃখজনক। আমরা আমাদের দেশে বললাম না, নাচের প্রফেশন বা অনেক উপেক্ষিত, সত্যি কথা। কারণ আমি মনে করি আমি এই জায়গাটায় কিছুটা কাজ করেছি, সেটা আমি স্টিল লং ওয়ে টু গো। সেটা হলো যে আমাদের ডান্সার্স বা কোরিওগ্রাফারদের না ওই সম্মানটা, জায়গাটা দেওয়া হয় না। আমি কেন দেওয়া হয় না জানি না। দেখা যায় একটা নাচের প্রোগ্রাম বা একটা রিয়েলিটি শো বা অ্যাওয়ার্ড শো করবে, স্পেশালি অ্যাওয়ার্ড শোর কথা, নাচ কিন্তু লাগেই। আচ্ছা ভাই, একটা ভাইরাল প্রশ্ন করি, সেটা হচ্ছে এখন সব শোতেই দেখা যায় হোস্টরা গেস্টকে কোয়েশ্চেন করে আপনার আউটফিট ডিটেলস। আর না, আপনার তো নাচের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আউটফিট পরতেই হয়, তো এগুলো ডিজাইন করে কে, এবং আজকের আউটফিট সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার ম্যাক্সিমাম হলো যে আমি দেশের বাইরে, যেখানে আমি খুব থাকে না অনেকে এই প্রশ্নের, আমি ফেসবুক অনেক সময় দেখি যে কত দাম কেমনে কি, আমি এগুলো পছন্দ করি না। যাই হোক, আমি আমার যখন যেটা ভালো লাগে কিনি, এবং আমার সবসময় আমি একটু কালারফুল, যেহেতু আমি আমার মনে অনেক রং, অলওয়েজ বসন্ত, চিরসবুজ 21। সো আমি একটু কালারফুল পছন্দ করি। এবং আজকে আমার কোনো প্ল্যান ছিল না, হুটহাট সকালবেলা আমি যেটা পাইছি পরে আসছি। এটা হলো একটা ব্র্যান্ড থেকে নেওয়া, বাংলাদেশে। আর আমি সবসময় ট্রাই করি যে একটু কালারফুল থাকা এবং ক্যাজুয়াল, ফর্মাল, ফ্যাশনেবল সব মিক্স করে। এখন ফ্যাশনটা হলো একজন কাছে এক একটা। সো আমার একটু ভালো লাগে একটু ইয়াং, একটু তরুণ, একটু ভাইভিং, একটু কালারফুল, এইগুলো ভালো লাগে সবসময়। আর কিছু ড্রেস আছে আমি নিজে ডিজাইন করি, লাইক আমি বানাই আমার টেলার দিয়ে। আর মাঝে মধ্যে একটু স্পন্সর ড্রেস পরা হয়। আর ম্যাক্সিমাম আমি খুব ক্যাজুয়াল। আমি এত প্ল্যান করে, এত ডিজাইন করে, এত ভেবে চিন্তে করি না। এবং আমাকে সবাই বলে আমাকে নাকি সব কিছুতেই মানিয়ে যায়। আপনার পরা সবচেয়ে এক্সপেন্সিভ ড্রেস মানে কোন ডান্সের জন্য ছিল? আমার পরা সবসময় এক্সপেন্সিভ ড্রেস ছিল ডেলিস্টের ওটিটি অ্যাওয়ার্ডের ফার্স্ট সিজনে ওপেনিং ডান্সে আমি যেটা পড়েছিলাম। ওটা কি সবচেয়ে এক্সপেন্সিভ? হ্যাঁ, অনেক। এটা কি দেশের ছিল নাকি দেশের বাইরে? এটা দেশে। আর দেশের বাইরে এক্সপেন্সিভ ছিল টাকার পরিমাণে না, আমার কাছে এক্সপেন্সিভ ছিল। আমি মুম্বাইতে
2019 সালে একটা ডান্স পারফরমেন্স করেছিলাম টেরেন্স লুইস ডান্স কোম্পানি থেকে। সো ওই সময় আমাদের তো শো 2 ধরনের হয়, একটাতে টেরেন্স স্যার নিজে নাচে, আরেকটাতে নাচে না, টিম নাচে। সো টিম নাচলে অনেক সময় দেখা যায় টেরেন্স স্যারের মাঝখানে যে সে মিডল লিড পার্টটা করে সেটা কাউকে দিয়ে করানো হয়। সো ওই সময় একটা গান ছিল ওই যে সালমান খানের লে 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 সেলফি লে লে গানে। সো এই গান পারফরমেন্সে অডিশন নিয়ে হচ্ছিল কাকে দিয়ে করানো হবে। সো আমি সিলেক্টেড হই, আমি পারফর্ম করি টেরেন্স স্যারের ওই জায়গায়। এবং সবচেয়ে এক্সপেন্সিভ ড্রেস হইলো যেটা আমার কাছে, সেটা হলো টেরেন্স স্যারের কস্টিউম পরে ওনার বাসা থেকে পাঠানো ওই ড্রেস পরে আমি পারফর্ম করি। সো এটা আমার কাছে দামে না হলেও সব কিছুতে আমার কাছে সবসময়ের জন্য এক্সপেন্সিভ, যে আমার যে আইডল যাকে আমি ফলো করি তার ড্রেস পরে আমি নেচেছি। সো ওই ড্রেসটা আমার কাছে খুব এক্সপেন্সিভ। ওকে, আপনার তো অনেক এক্সপ্রেসিভ, তো আপনি বিভিন্ন একটু নাচের মুদ্রা দেখান, আমি একটু গেস করার ট্রাই করি। আচ্ছা, আমি তোমাকে তাহলে একটা মুভমেন্ট করব, মুদ্রা দেখাবো হাতে পায়ে। আমি 2টা করব, একটা হলো যে নর্মাল আমি হাতে মুভ করে খুব সুন্দরভাবে আমাকে ফলো করবে এবং আমাকে বলতে হবে যে এটা কি গান বা কি কবিতা বা কি লাইন ছিল। ওকে, কবিতা হতে পারে না, গান বলে দিলাম ইজি হলো, যেহেতু আমরা গানের সাথে বেশি নাচি। সো ভালোভাবে খেয়াল করবে। আমি বুকে চোখের আড়াল শেষ, আমি তোমাকে চাই না, চাই আমার হিয়ার মাঝে লুকিয়ে। ও মাই গড, ইউ আর সো ট্যালেন্টেড। নাচ করো নাকি? না, নাচ করি না, বাট দেখি, আপনার নাচও দেখা হয় অনেক। এই তো ভাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, এবং যে তরুণরা আসলে আপনার মতোই নৃত্যশিল্পী হতে চায় বা এই ক্যারিয়ারে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলা একটাই, যে নাচ হলো আসলে গুরুমুখী শিক্ষা। এটা হলো আপনাকে বা তোমাকে যে শিখতে চাও, অবশ্যই একজন গুরুর শিষ্য হতেই হবে। সেটা কত দিনের জন্য হলে সেটা ফ্যাক্ট না, কিন্তু এটা গুরুমুখী যেহেতু শিক্ষা, একটা গুরু পরম্পরা। সো এটা শেখার কোনো বিকল্প নেই। আর ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে আমাকে ইনভাইট করার জন্য। অনেক ভুল ত্রুটি হইতে পারে বা কম বেশি হইতে পারে, আমি জানি না, অনেক যা মনে আসছে বলে দিছি মন খুলে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছো এবং আমার ভিতর থেকে কথাগুলো বের করে নিয়েছো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো সোশ্যাল মিডিয়া স্টারকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।